আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন পুঁজিবাজারকে নিয়ে মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আজকে আমরা আলোচনা করব যাদেরকে নিয়ে, যারা আমার সঙ্গী হবেন তারা হচ্ছেন মোহাম্মদ আলী, এফসিএ সিও এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের, এবং কাদের চৌধুরী আমার বাদিকে যিনি আছেন, উনি পুঁজিবাজার বিশ্লেষক এবং সাবেক এমডি ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের। আমরা আলোচনার প্রারম্ভে আমি একটুখানি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে পুঁজি বাজার গতকালকে এবং আজকে ব্যাংকগুলো ডমিনেট করতেছে বাজারকে, এবং ব্যাংকগুলো এতদিন পর্যন্ত অনেক লো রেটে ছিল এবং ব্যাংকগুলো ভাইব্রেন্ট না হওয়াতে পুঁজিবাজারের ভলিউম বাড়ছিল না। ব্যাংকগুলো ভাইব্রেন্ট, পুঁজিবাজারের প্রায় অ্যাবাউট 30% ব্যাংক, সেই ব্যাংক এখন মুভ করতেছে এবং ব্যাংকগুলো প্রত্যেকটা ব্যাংকেই যারা এই পর্যন্ত ডিক্লেয়ার করেছে ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এইগুলো নিয়ে আলোচনা করব। আজকের পত্রিকাতে দেখতে পেয়েছেন 1200 কোটি টাকা ব্যাংক মুনাফা করেছে পুঁজিবাজার থেকে। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমি ব্যাংকের লোকের কাছে চলে যাই। হিজ এ ব্যাংকার এবং এফসিএ এবং ঢাকা ব্যাংকে আছেন। আপনি এই পুঁজিবাজারের, মোহাম্মদ আলী সাহেব, পুঁজিবাজারের অবস্থা যেটা দেখতেছেন, ব্যাংক যেভাবে ডোমিনেট করতেছে, গত 2 দিন ধরে ব্যাংকে ডোমিনেট করতেছে পুঁজিবাজারকে, কি অবস্থা দেখতেছেন, কি মনে করছেন আপনি? This is very positive sign, and it is time to move the banking share. One reason is that bank are declaring the dividend. কারণ এই 1 বছর ব্যাংক যে কার্যাবলী করেছে, এটা বাংলাদেশ ব্যাংকের ডিউ অ্যাপ্রুভাল নেওয়ার পরে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড দিবে, এবং যেহেতু ইন্টারেস্ট রেটটা খুব লো আমাদের দেশে এখন, সুতরাং ডিভিডেন্ড ইল্ড যেটা, সেটা আমি দেখেছি যে ব্যাংকগুলোই ডিক্লেয়ার করেছে অ্যাবাউট 10, 9, 11%। তো এই ব্যাংকের শেয়ার এই জন্যই বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আগ্রহ এসেছে, যেখানে ইনভেস্ট করব। আমরা ইনভেস্ট করলে আমরা যদি 10%, 11% পেয়ে যাই, আর আমি যদি ব্যাংকে রাখি 1 বছর শেষ হইলে আমি 5% হয়তো ইন্টারেস্ট পাবো। আর ব্যাংকে যদি আজকে শেয়ার কিনি, উইদিন 2 মান্থের মধ্যে আমি 10 থেকে 11% অ্যাভারেজ মার্কেট রেটের সাথে একটা ডিভিডেন্ড ইল্ড পাবো। সেই কারণে নট অনলি দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আমরা যারা আছি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আমরাও কিছুটা ওখানে ঝোঁকার একটা কারণ আমি এখানে ব্যাখ্যা করি। আমার ব্যাংক যদি কাউকে ল্যান্ডিং করে এখন 9%, 8% অথবা 10%, আর আমি হাইয়েস্ট, আর আমি যদি কোনো একটা ব্যাংকে শেয়ার কিনি, এই 2 মাসের মধ্যে যেই ডিভিডেন্ডটা আমি পেয়ে যাব সেটা আসবে 10, 11%। আরও একটা ভালো সুবিধা আছে, আমার ব্যাংক যে লেন্ডিং করবে, ওই ল্যান্ডিংয়ের যে স্পেড ইনকাম, সেটার আপনার হচ্ছে ট্যাক্স হচ্ছে 42.5%, আর আমি এখানে যে পুঁজিবাজারে যে ডিভিডেন্ড ইনকাম ড্র করব, সেটার ট্যাক্স হচ্ছে 20%। তো এইসব বিষয় কিন্তু আমরা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আমরা কিন্তু এগুলো কনসিডারেশনে নেই। এটা হচ্ছে একটা কম্বাইন এফেক্ট, ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ হচ্ছে ইনস্টিটিউশনাল। কাদের ভাই, ওনার কথা থেকে টেনে আনতেছি আপনার কাছে, যে উনি একটা কথা বলেছেন ডিভিডেন্ড ইল্ড। আমি যতটুকু পড়ালেখা করেছি বা জানি, যতটুকু দেখলাম, যে আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো, মানে ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, এইসব দেশগুলো, ইভেন চায়না, তার ডিভিডেন্ড ইল্ড যদি ক্যালকুলেট করি, আমাদের ডিভিডেন্ড ইল্ড ইজ দ্য হাইয়েস্ট। হ্যাঁ, এই প্রেক্ষিতে আপনার বক্তব্য কি? শোনেন, কথা হচ্ছে যে মানে যে কোনো গ্রোয়িং ইকোনমিতে কিন্তু আপনার এটা হওয়া খুবই স্বাভাবিক। এবং বাংলাদেশে আমরা দেখবেন যে কেবল পুঁজিবাজারের ব্যাপার না, অন্যান্য সেক্টরেও যেসব ইনভেস্টমেন্ট যেগুলো আসতেছে এবং তারা যে পারপাস করতেছে, এটা দেখা যাচ্ছে বাংলাদেশের আপনার যেসব সেক্টর, মনে করেন যে পাওয়ার সেক্টরে যারা আসছে টাকা পয়সা নিয়ে এবং তারা ইনভেস্ট করতেছে, ওখানে কিন্তু ওই ক্যালকুলেশনটা আছে কী রিটার্নটা পাচ্ছি আমি টাকার এগেনস্টে। আপনি রিজনাল কনসেপ্ট যদি দেখেন, দেখা যাবে যে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে, এগুলো রিটার্ন কিন্তু খুব ভালো। এবং যে কোনো আপনার ইয়েতে যদি আপনি ফরেন ইনভেস্টমেন্ট আপনি যদি চান, ওখানে কিন্তু আলটিমেটলি কিন্তু ওটাই কিন্তু ফাইনাল ডিসাইডিং ফ্যাক্টর, যে কী টাকা ইনভেস্ট করে আমি কী পাচ্ছি। যদি রিটার্নটা ওই রকম ভালো আসে, আপনার টাকা আসবে।
এবং আপনার বুঝতে কথাটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি? Definitely. And That is one definitely, consideration of fact. at the end of the day, it is the appreciation. We calculated when dividend yield. হ্যাঁ। What is dividend? What is the market price? What is the yield? আপনাদের ব্যাংকের ডাইরেক্টরদের দাবি অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কিছু আইন বোধহয় চেঞ্জ হচ্ছে, পরিচালনা পরিষদে বোধহয় জি। আরো দুজন মানে Family director. ফ্যামিলি ডাইরেক্টর আসতে পারবে। তাতে পুঁজি বাজারের কি হবে আর আমরা সাধারণ বিনিয়োগকারীদের কি উপকারে আসবে? আসলে বিষয়টা হচ্ছে এটা যদি আমি একটা বার্ডস আই ভিউতে দেখি, যে ব্যাংকের ডাইরেক্টররা যারা স্পন্সর ছিল, বাংলাদেশ ব্যাংক একটা আইন করেছে 2 জন 2 মেয়াদে 6 বছর। ওনাদের দাবির প্রেক্ষিতে সেটাকে চেঞ্জ করে এখন এটা প্রপোজাল যেটা আছে যে 4 জন একটা ফ্যামিলি ডাইরেক্টর থাকতে পারবে এবং এটা 3 মেয়াদে 9 বছর। এই ধরনের একটা ড্রাফট আসছে যেটা আন্ডার ডিসকাশন আছে, দ্যাট উইল বি অ্যাপ্রুভ। আমাদের পুঁজিবাজার নিয়ে আমরা অনেক দাবি দাওয়া উঠেছিলাম, কিন্তু সেখানে আইনগত কোনো সংশোধনী এখন পর্যন্ত আনেন নেই। কিন্তু আমাদেরকেও বাংলাদেশ ব্যাংক ফেসিলিটেট করেছে অন্যভাবে, আইনকে রেখে ক্যালকুলেশনে বা সার্কুলার নোটিফিকেশনকে অ্যাডজাস্ট করে। আমার মনে হচ্ছে ইটস এ রাইট টাইম যে ব্যাংকিং আইন যেখানে সংশোধন করা হচ্ছে, যেহেতু একটা আইন সংশোধন যাচ্ছে, ব্যাংকিং কোম্পানি আইন, ব্যাংকগুলো পুঁজিবাজার এক্সপোজারকে ডিফাইন করা, যেসব শেয়ার লিস্টেড না তাদেরকে এক্সপোজারে বাইরে নেওয়া, আর যেগুলো স্ট্র্যাটেজিক হোল্ডিং আছে সেগুলোকে এক্সপোজারে বাইরে নেওয়া। আর এই যে বিভিন্ন ধরনের মার্ক টু মার্কেট এবং রিপোর্টিং, এটা আপনাদের মার্চেন্ট ব্যাংকের অনেক দিনের দাবি, অনেক দিন ধরে। নট অনলি দ্য মার্চেন্ট ব্যাংক, আমাদের স্টক এক্সচেঞ্জ, কারণ হচ্ছে আমরা স্টক ব্রোকারদের আমরা যারা স্টক ব্রোকার, বাংলাদেশ পার্সপেক্টিভ এন্ড ওয়ার্ল্ড পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট। আমরা কিন্তু স্টক ব্রোকাররা। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক আজকে কত বছর হয়েছে বলেন? আজকে প্রায় 5টা বছর ধরে এটা নিয়ে না মোস্তাক ভাই ঠিক আছে, আমাদের দাবিকে তারা তো কিছু অ্যাকোমোডেট করেছে। এখন কিন্তু এটা রাইট টাইম আসছে আমাদের পক্ষ থেকে, মার্চেন্ট ব্যাংকার থেকে, সবাই থেকে। এই সময় যদি আমরা এটা আনি এবং বাংলাদেশ ব্যাংক অ্যাজ ওয়েল এজ আমাদের যে রেগুলেটর তারা যদি একটু ডিউ কনসিডারেশনে আনে, তাহলে মার্কেটের জন্য আরও অনেকখানি স্পেস আসবে। আমি যে আলোচনা আগে করেছি যে আমি যদি এক জায়গায় 8% লোন দিই, এই টাকা কিন্তু আমার হাতে থাকে না, টাকা চলে যায় লেন্ডারের কাছে, বড়োয়ারের কাছে। বড়োয়ারের কাছে যাওয়ার পরে তার অ্যাসেট মর্টগেজ করে আই ক্যান লিকুইডেট ইট অ্যাট এনি মোমেন্ট। না, আমি যদি শেয়ার কিনি, আমি ডিভিডেন্ড পাই, ক্যাপিটাল গেইন পাই, অ্যান্ড আই ক্যান লিকুইডেট ইট এনি মোমেন্ট উইদাউট টেকিং এনি রিস্ক। রিস্ক বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যে আমাকে কোলাটারাল, জমির কোলাটারাল নিয়ে যে লোনটা দেন, এই জমি আমার নামে নাও হতে পারে, ওয়ারিশান আসতে পারে, মামলা মোকদ্দমা করতে পারে। এখানে তো আপনার কিছু নেই, আপনার শেয়ারটা যখন তখন আপনার বলে আপনার লোনটা যদি বিএল হয়ে যায়, বিএল হয়, তখন ব্যাংক আফটার ট্যাক্স 100% প্রভিশন করতে হয়। আর এখানে যদি কোনো শেয়ারের রেট পড়ে যায়, হয়তো ধরেন 10% 20% প্রভিশন করতে হয়। আর কিন্তু সেখান থেকে সে একটা রিটার্নও পায়। এই পার্সপেক্টিভে সাইফুর রহমান সাহেব তখন বলছিল লাইবিলিটি 10% এক্সপোজার থাকবে, নট দ্য ক্যাপিটাল। পরবর্তী যেহেতু বাজার বাবেল হলো, IMF এসে বললো যে না, তোমাদের এটা 25% অফ দ্য ক্যাপিটাল। ঠিক আছে, আমরা হয়তো 25% ক্যাপিটাল আমরা এখন আমি একটু ইন্টারাপ্ট করছি। এই যে 25% অফ দ্য প্রেসক্রিপশন অফ দ্য IMF, এটা কি খালি আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না সারা পৃথিবীর জন্য? না, ওয়ার্ল্ডে কোথাও 25% নাই, সবখানে 40%। ওখানে হচ্ছে 40% হচ্ছে রেগুলেটরি ক্যাপিটাল, নট দ্য টিয়ার 1। আমাদের এখানে দিছে টিয়ার 1। রেগুলেটরি ক্যাপিটাল হচ্ছে টিয়ার 1, 2 and 3। যেমন ধর একটা ব্যাংকের টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে সে ধরেন আমার ব্যাংক ধরেন 1400 কোটি টাকা। রেগুলেটরি ক্যাপিটাল যদি আসেন আপনি সেখানে পাবেন যে 2400 কোটি টাকা। তাহলে এই বিষয়গুলো এখন একটা আমি মনে করি দিস পারফেক্ট টাইম আমাদের এটা মুভ করতে হবে, নট অনলি দ্য বাই ডিসকাশন হিয়ার, এবং পেপার পত্রিকা দিয়ে বিভিন্নভাবে আমাদের এটা মুভ করার সময়। থ্যাংক ইউ। লোকে সাধারণ মানুষ পত্রপত্রিকায় ইভেন আমরা আলোচনা করি যে বাংলাদেশ ব্যাংক ইজ রেগুলেটর ফর দ্য ব্যাংকস, মানি মার্কেটের রেগুলেটর। ঠিক আছে, আমরা মানে শ্রদ্ধার সঙ্গে করতেছি। মানি মার্কেট রেগুলেট করতে গিয়ে ওনারা পুঁজিবাজারকেই দেখি মুখ্যভাবে রেগুলেট করেন। যেমনভাবে রেগুলেট করেন যে এই এক্সপোজার থেকে বাইরে গেল কিনা, এক্সপোজারের আপনি যদি আজকে শেয়ার কিনেন, কালকে যখন এটার দাম বাড়বে অটোমেটিক্যালি আপনি ওভার এক্সপোজড হবেন। এটাই যদি ধরে তাহলে তো এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোনো মতেই বাজারে আসতে পারবে না।
শোনেন, এই জিনিসটা কিন্তু দিস ইজ এ ভেরি ডিপ সাবজেক্ট, যে ব্যাংকগুলো কতটুকু মার্কেটে আসবে এবং কতটুকু আসবে না। ব্যাংকের উপরে যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে নয়, ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে। ক্যাপিটাল মার্কেট ইজ ফুল অফ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, দুটোই কিন্তু আছে। রিওয়ার্ডটার কেউ করে না 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 আমি বলি আপনাকে ইট ইজ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। তো প্রশ্ন হচ্ছে যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা কি ওই হাই রিস্ক ইনভেস্টমেন্টে যাবে না যাবে না? কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কার টাকায় চালিত হচ্ছে? ইট ইজ দ্য ডিপোজিটার্স মানি, এবং ডিপোজিটার্সদেরকে ফর দ্য সেক অফ প্রফিট আমরা কি খুব হাই রিস্কে আমরা যাব? দেখেন, আপনি যখন হয় আপনার 1930-তে যখন ডিপ্রেশন হয়, গ্রেট ডিপ্রেশন, এরপরে অনেক রিফর্মস ইন্টারন্যাশনাল ইয়েতে হয়েছে। পরে আপনার গ্লাস-স্টিগল অ্যাক্ট আমেরিকা করে ব্যাংকিং সেক্টর কিন্তু পুরোপুরি, আমি কিন্তু ব্যাংকিং সেক্টরকে পুঁজিবাজারে ব্যাপকভাবে আসা কিন্তু পক্ষপাত মোটেই না, কেউ বলেও না, না মোটেই না, কেউ বলে না 100% টাকা লয়ে পুঁজিবাজারে আসে। 100% না, মানে আপনার পার্সেন্টেজ আমি উল্লেখ করতেছি না, কিন্তু ব্যাংক শুড বি কেপ্ট সেফ। কারণ এখানে ব্যাংকে মানুষের টাকা রাখে, মানুষ মনে করে ইট ইজ এ সেফ ভল্ট। তো সেখানে ব্যাংকগুলোর যে সেফটি, কিন্তু সেফটি দিতে গিয়ে এমন করা উচিত না যে একেবারে মানে লক্ষ কোটি টাকা নিয়ে আপনার নন পারফর্মিং লোন হচ্ছে আপনার 1 লক্ষ কোটি টাকা। খেয়াল করেন ব্যাংকের যে এখন যে লাইবিলিটি প্রায় অনেক হিউজ। একটা করি, এই আপনি শেয়ার বাজার আসতে দিবেন না, আপনার কাছ থেকে কেউ লোন নিচ্ছে না, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। বাস্তবে এখানে শুনেন, জিনিসটা হচ্ছে কি, আপনি না না আপনি দুই জিনিসটা আছে এখানে। ব্যাংক শুড বি অ্যালাউড টু ডু ব্যাংকিং। পৃথিবী ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল ব্যাংকিং আছে, স্পেশালাইজড ব্যাংকিং আছে, যেগুলো আছে যার যেটা করা সেটা তার করবে। পুঁজিবাজারে ব্যাংকে দেওয়া হয়েছে বলে 25%। প্রশ্ন হচ্ছে এখানে না না আমি বলি না আমি আসতেছি, লাইবিলিটির 15% আগে যেটা ছিল 10% ছিল, সরি 10% যেটা ছিল, whether that was a correct measure, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে এখন 25% অফ দি পেইড আপ ক্যাপিটাল রিজার্ভে যেটা করা হয়েছে, এটাও কি ঠিক না? এর মাঝে মধ্যে আমরা কিছু করতে পারি। ইস্যুটা হচ্ছে কিন্তু এখানে আমি মনে করি পার্সোনালি যে 25% যেটা করা হয়েছে এখন রিজার্ভ এবং পেইড আপ ক্যাপিটাল, এটাও কিন্তু খুব আপনার ঠিক না। মার্কেট আমরা দেখেছি, মার্কেটও অনেক চড়াই উতরে হয়েছে, কিন্তু মার্কেট যে পজিশনে আসছে 25 না করে আমি পার্সোনালি এটা মনে করি যে এটাকে 35 বা 40% করা যেতে পারে, বাট নট 10% অফ দ্য টোটাল লায়াবিলিটি। ওখানে কিন্তু আমরা বলি না তো 10% আমি বলতেছি ওই রিফর্ম যেটা করা হয়েছে এটা ঠিক আছে। এখন এখানে এসে 25-এর থেকে বাড়ানো যায় কিনা সেটাই হলো মেইন ইস্যু। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয় কিন্তু কয়েকটা, একটা হলো ফার্স্ট আপনার একজন এফসিএ, সেকেন্ড পরিচয় হলো ইউ আর এ ব্যাংকার, থার্ড পরিচয় হলো ইউ আর মানে ব্রোকার স্টক মার্কেট। ইজ ইট নট? আচ্ছা, তাই যদি হয়, এই যে উনি যে কথাগুলো বললেন, আপনার ব্যাংকার হিসাবে যদি আমি প্রশ্ন করি যে আপনাকে টাকাগুলো যে ডিপোজিটার টাকা আছে, ইট ইজ এ লাইবিলিটি টু ইউ। কারণ হচ্ছে আপনাকে কিছু না কিছু ইন্টারেস্ট দিতে হবে। সব তো আর কারেন্ট অ্যাকাউন্টের না, মানে এফডিআর এগেনস্ট ম্যাক্সিমাম। তাহলে আপনার এই লাইবিলিটির এগেনস্টে আপনাকে কিছু পে করতে হবে। ইফ ইউ ক্যানট আর্ন, তাহলে আপনি কোত্থেকে দিবেন? আচ্ছা, আর্নিং করতে হলে কোথায় কোথায় না, আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট, আর একটা হলো আপনি এলসি করতেছে যাইতেছে অল্প কয়েকটা, সেটার আপনার ইনভেস্ট, আর হলো পুঁজিবাজার। এই তো আমাদের দেশের, আর তো কোনো ইনকাম নাই। আপনারা রিয়েল স্টেটের বিল্ডিং করেন না, ইয়ে করেন না, আমাদের আর কি আছে? ট্রেজারি বন্ডে আপনারা যেটা পয়সা পান, আপনারা ইনকামের সোর্সেস ব্যাংকের অনেক আছে। আমি আপনাকে পুঁজিবাজার পার্সপেক্টিভটা যদি আমি এক্সপ্লেইন করি, আসলে হয়েছে কি, আমরা আমাদের যে অ্যাসেট যেটা আছে, আমাদের যে লাইবিলিটি হচ্ছে ডিপোজিটারকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমি আর্ন করি আইদার নাই করি, আমাদের যে অ্যাসেটটা আছে, অ্যাসেটটাকে কিছু সেগমেন্টাল আমরা সেগ্রিগেট করি। আমরা ধরেন আমাদের যেটা স্ট্যাটিউটরি রিজার্ভ আছে, সেটাকে মানে স্ট্যাটিউটরি যেটা এসএলআর,
সেটাকে আমরা বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করি। ওখানেও আবার পুঁজিবাজারের মতো আছে হেল্প ফর ট্রেডিং, হেল্প ফর ম্যাচুরিটি, দ্যাট ইজ এ অ্যানাদার ডিসকাশন। আরেকটা অংশ আছে আমাদের ধরেন আমরা বিভিন্ন সেগমেন্টে অ্যাডভান্স করি। থার্ড অংশ হচ্ছে পুঁজিবাজার। ঠিক আছে, আপনার এখানে পজ করতেছে কারণ একজন লোক অনেক মানে বিনিয়োগকারী অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আমার এই বিনিয়োগকারীর প্রশ্নটা নিয়ে আমাকে একটু বেঁকে যেতে হবে, তারপরে এসে আবার আপনার কাছে আসবো। আপনার এটাই থাকেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, কবির আহমদ চৌধুরী। জি যে আপনারা অনেক আলোচনা সমালোচনা করতেছেন মার্কেটটা ইমপ্রুভ করার জন্য, জি, কিন্তু মূল কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলি যদি তার কাজ না করে, ব্যাংকগুলি যা প্রফিট করে সেই হিসাবে আপনার শেয়ার হোল্ডারদের টাকা না দেয়, তাহলে কেমনি হাউ টু ইমপ্রুভ ক্যাপিটাল মার্কেট? এটা কেমনি সম্ভব? যেমন ধরেন এনবিএল, আপনি বলতেছেন ম্যানেজমেন্টের কথা, ওনা এবার ইসলামী ব্যাংকের পরে তার স্থান, সে এবারও যদি আপনার 15% ক্যাশ দেয়, তাইলে অবস্থাতে কি হবে? প্রিয় দর্শক, আপনাকে বলি মিউচুয়াল ফান্ড নিয়ে রেগুলেটররা নিজেরা বিব্রত। কারণ হচ্ছে যে আমাদের অ্যাসেট ম্যানেজাররা ঠিকভাবে মিউচুয়াল ফান্ডগুলো প্রথম থেকেই ওয়েল ম্যানেজড না। ফলশ্রুতিতে এখন আশা করা যাচ্ছে নতুনভাবে মিউচুয়াল ফান্ড যেগুলো আসতেছে এগুলো ভালো করছে, এবং আগামী দিনে যে এই নেট অ্যাসেট ভ্যালু একটু একটু করে ইমপ্রুভ করতেছে, আগামী কিছুদিনের মধ্যে হয়তো ভালো হবে এই আশায় রইলাম। আর একটা ব্যাংকের যে এটা বললেন সেটা এখনও ডিক্লেয়ার্ড না, সেটা যদি হয় ভালো তো, কারণ বাজার দর আছে 14 টাকা, 15% যদি ডিভিডেন্ড ইল্ড দাঁড়াবে 10%-এর উপরে, তো আপনার তো খুশি হওয়ার কথা। যাকে যে আলোচনা আপনার সঙ্গে করতেছিলাম অ্যাবাউট না যে ক্যাপিটালটাকে ইনভেস্ট ক্যাপিটাল মার্কেটে ব্যাংকগুলোর যে পার্টিসিপেশন, এখন বিষয়টা হচ্ছে ব্যাংকসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিস্ক মিটিগেশন করা। এটা বেজার 2 পার্সপেক্টিভ আছে, এখন আপকামিং ইজ 3 পার্সপেক্টিভে দেখা গেছে যে রিস্ক মিটিগেশন করার জন্য ক্যাপিটাল মার্কেটে কত ইনভেস্টমেন্ট করতে পারবে এবং সিকিউরিটিগুলোকে কীভাবে ক্যালকুলেশন করা হবে, এটা ইন্টারন্যাশনালি দেওয়া হয়েছে। আমাদের দেশের নিয়ম 4কে অ্যাকোমোডেট করে এটাকে একটা ইয়েতে নিয়ে আসছে, মডেল তৈরি করছে। আমরা যে জায়গাটায় ডিসকমফোর্ট ফিল করি, সে ধরেন আমার একটা স্ট্র্যাটেজিক হোল্ডিং আছে একটা শেয়ার, আমি এটার স্পন্সর ছিলাম, এটা আমি আর বিক্রি করব না। এটা ধরেন এখন বাজার দর হচ্ছে 100 টাকা, আর আমার কস্টিং হচ্ছে 2 টাকা। এখন এটাতে তো আমার কোনো রিস্ক নেই। আমি যদি কস্ট ভ্যালু ধরি, এটা যদি আমার এক্সপোজারে নিয়ে আসে, তাহলে আমি ক্যাপিটাল মার্কেটে আর ব্যবসায় করতে হবে। আমাদের দাবি তো এখানে আমরা দাবি করলে হবে না, আমাদেরকে একটা সাজেশন নিয়ে আসতে হবে যে এই শেয়ারটা আমি এই না আরও 20 বছরে হয়তো বিক্রি করব না, বা এটা আমার স্পন্সরে থাকবে, এটা আমার কস্ট বেসিসে ধরো, যেহেতু আমি এটা বিক্রি করব না এবং এখানে রিস্ক কেন 25% রিস্ককে মিনিমাইজ করার জন্য, রিস্ককে অ্যাড্রেস করার জন্য এখানে আমার রিস্কটা নেই। তাহলে আর অন্য যে অংশটা আছে যেগুলো ধরেন আমি ফেসবুকে প্লেসমেন্ট করতেছি, সেটা তো প্রাইসই ফ্ল্যাকচুয়েট করতেছে না, সেটা তো আমি পাবোই। বা আমি এটাকে ধরেন টাচ ডিড আছে, আমি একটা ডিবেঞ্চার দিলাম, ওই ডিবেঞ্চারটা টাচ ডিড দিয়ে কভার করা আছে, তাহলে সেটা তো আমার ব্যাংক লোনের মতো চলে এসেছে। পেপার অ্যান্ড শেয়ার দেওয়া আছে, এটা তো আমার এইগুলোকে এনে ট্রেডেড সিকিউরিটি যেগুলো আমি ট্রেড করব সেটাকে ক্যাপিটাল মার্কেটে আনলে, তাহলে আমার মনে হচ্ছে কি আইনের যে বর্তমান নিয়ম-চার আছে সেটার মধ্যে থেকে আমরা ক্যাপিটাল মার্কেটে একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারি, এবং আমাদের প্রফেশনালকেও এটাকে স্ট্রং করতে হবে। 2010 সালকে কনসিডার। আলী ভাই এটা দুঃখজনক হলেও সত্য, এই কথাটা আপনি যেটা বললেন এটা সত্য কথা। দুঃখজনক হলেও সত্য যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক আজ অবধি কোনো হিসাব করে নাই। যে এই কথাটা আপনি বললেন আমি কিনছি, শেয়ার ভ্যালু এখন জিরোতে এসে গেছে, তারপরে এটা এক্সপোজারে কি আসবে কেন? এটা তো আমার রিস্ক না। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন, অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছেন। আমি মগবাজার থেকে বিদ্যুৎ চৌধুরী বলছি। জি জি, আমি মোহাম্মদ আলী সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, অনেক মার্চেন্ট ব্যাংক লোনের উপরে এখনো প্রতি 3 মাস অন্তর অন্তর 16% হারে সুদ চার্জ করছে, ফলে পোর্টফোলিওতে রক্ষিত শেয়ার মাইনাস সিকিউরিটি দাঁড়িয়েছে। যেহেতু মাইনাস সিকিউরিটি, সেই হেতু শেয়ার বিক্রয় করলেও পি রেশিও 12 উপরে কোনো শেয়ার বাই করতে দেয় না, ফলে লোন ব্যালেন্স দিনে দিনে বেড়ে যাচ্ছে। মাইনাস সিকিউরিটি হোল্ডাররা এখন কি করতে পারেন?
প্রশ্ন আপনার বোঝা গেল। এখন আপনাকে সরাসরি প্রশ্ন। উনি খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন করেছেন এবং যেটা উনি আজকে করেছেন এটা নিয়ে আমরা কিন্তু অনেক দিন ধরে এই কাজ করেছি এবং আমরা অর্থমন্ত্রীর কাছেও একটি স্কিম জমা দিয়েছিলাম যে আমার যে কাস্টমার ইকুইটি মাইনাস নেগেটিভ ইকুইটি ওদেরকে মার্চেন্ট ব্যাংকগুলোর তো সক্ষমতা কম, 25 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, ওরা এক্সাম করতে পারে না, তখন অন্য জায়গা থেকে লোন নিয়ে বিশাল লোন দিছে। আমাদেরকে কিছু সফট লোন দেওয়া হোক 3% 4%-এ, আমি যদি আমার কাস্টমারকে 5% লোনে দেই বা এটা ব্লক করে রাখি 2 বছর 3 বছর, ভালো শেয়ারে কনভার্ট করে দিই, আমার লোনটাও কাভার হয়ে আসবে আর যে কাস্টমার যেটা আছে কাস্টমারও কিছু ইকুইটি ব্যাক পাবে। সেই জন্য কিন্তু আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের পেপার জমা দিয়েছি এবং আমরা লাস্টে বলেছি ওকে আমাদেরকে যদি আপনি লোন না দেন আমাদেরকে বন্ড দেন, যে বন্ডটা আমার প্যারেন্ট কোম্পানি কাউন্টার গ্যারান্টি দেবে, আমি ফেল করলে অর্থমন্ত্রী রাজি হয়েছে, আমি ফেল করলে এটা আমার প্যারেন্ট কোম্পানি। সুতরাং আমরা এটা কাজ করতেছি ভাই। আর যেই অংশটা আছে যে এখন 14% 16% বেরিয়ে হাই রেটটাও কমায় আনতে হবে মার্চেন্ট ব্যাংকে, কারণ ইন্ডাস্ট্রিতে রেট কমেছে এবং আমরা উই টেক ইনিশিয়েটিভ টু ডিক্রিজ দ্য রেট। থ্যাংক ইউ। মানে কাদের ভাই, আপনাকে যে প্রশ্নটা আপনাকে পাইতেই আসছিলাম না, কথাটা ছিল যে আমরা আলোচনাটা শুরু করেছিলাম যে 2জন ডাইরেক্টরের জায়গায় তখন 4জন ডাইরেক্টর নেওয়ার চিন্তা করা হচ্ছে একই ফ্যামিলির থেকে ব্যাংকিং সেক্টরে। তাতে গিয়ে কি অবস্থানটা দাঁড়াবে ব্যাংকের? শোনেন, ব্যাপার হচ্ছে যে 2জন থেকে 4জন কেন আসবে, ফার্স্ট কথা ওনাদের দাবি না, ফার্স্ট কথা হচ্ছে এইখানে। এর আগে আপনারা দেখেন একটা যে 2010-এর পরে একটা যে হলো যে যারা যাদের শেয়ার 2%-এর নিচে আছে তাদেরকে মিনিমাম 2% রাখতে হবে। দ্যাট ওয়াজ এ ভেরি রং ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট। কারণ ওখানে এসে দেখা গেল যে প্রফেশনাল পিপল যারা ছিল বিভিন্ন কোম্পানিতে অ্যাজ ডাইরেক্টরস, প্রফেশনাল মানে রিটায়ার্ড পিপল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনার প্রফেশনাল ব্যাংকার্স এন্ড আদার যারা ছিল, 2% টাকা মানে অনেক টাকা রাখতে হয় ইন টার্মস অফ ক্রোডস টাকা। তো তারা রাখতে পারেন, দে লস্ট দ্য ডাইরেক্টরশিপ। আগে সেখানে দে আর দি মেইন ব্রেন ইন ডিফারেন্ট কোম্পানিজ অফ ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আদার। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের বেলায় কি 2%? শুনে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এটা আমি ডিবেটে যাচ্ছি না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের খোঁজ দিয়ে দেখেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের রোলটা কী হচ্ছে এখানে। আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের রোলটা তো আমি বলবো যে এক্সপেকটেশনে গভর্নমেন্ট দিয়েছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। আমি ডিটেলসে মোটেই যাব না। প্রশ্ন যেটা আপনি যেটা বলেছিলেন যে 2জন জায়গায় 4জনটা কেন আসবে, ফার্স্ট কথা হচ্ছে 2জন থাকাতেই কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে। অনেক ব্যাপারে আমরা দেখেছি, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে সেখানেও 2জনকে ঠিকমতো কন্ট্রোল করা যাচ্ছে না। তো সেখানে যদি আপনি 4জনকে এবার নিয়ে আসেন, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে পলিসি স্টেবিলিটি, এটা কিন্তু খুব দরকারি যে কোনো দেশে। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিশেষ করে এগুলো হলো কি পলিসির ম্যাটার। তো এখানে যদি আপনি ফর দি সেক অফ সাম বেস্টেড পিপল, আমি বলি যে ডাইরেক্টরদের স্বার্থের জন্য এখানে কিন্তু আপনার ডিপোজিটের স্বার্থ দেখা হচ্ছে না। মনে করেন ডিপোজিট স্বার্থ আপনি দেখেছিলেন কোন জায়গায়, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তো সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা যে রোলটা প্লে করা কথা সেই রোলটা তারা প্লে করতে পারছে না। মেবি এখন বলা হচ্ছে যে 2জন জায়গায় 4জন করলে আর বেটার হবে। আমি মনে করি যে 2জনের জায়গায় 4জন করাটা মোটেই ঠিক হবে না এট দিস স্টেজ। এবং পৃথিবীর খুব কম দেশে কিন্তু ফ্যামিলি আপনার ওয়েট ইন দি বোর্ড হ্যাজ বি রিডিউসড। তো এখানে আমরা যদি এটাকে বাড়াতে যাই সেটা আমি মনে করি যে ব্যাংকের জন্য ক্ষতিকর হবে। আপনার বক্তব্য হচ্ছে যে 2জন থেকে 4জন হওয়া উচিত। আমি মনে করি এটা মোটেই উচিত না, এটা মোটেই উচিত না। বরং আপনি পারলে প্রফেশনাল পিপল যেটা আপনি 2% নিয়ে আসছেন, যেটা নিয়ে আসছেন। একটু ইন্টারাপ্ট করে একটা জিজ্ঞেস করি যে কিছুদিন আগে আমরা কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্সের উপর একটা সেমিনার করলাম। আমরা এই সেমিনারে একটা শব্দ বারবার উঠে আসছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের ভূমিকা। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো মালিক পক্ষ তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতেছে।
করবেই তো। আচ্ছা, করতেছে। এবং তাদেরকে যে আপনি কথাটা বললেন, তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের মূল ভূমিকাটা হওয়া উচিত ছিল যে টু প্রোটেক্ট দি মানে স্মল ইনভেস্টার্স অ্যান্ড মানে স্টেক হোল্ডার্স, দোজ হু আর নট ইন দ্য বোর্ড, তাই তো? কিন্তু এটা আজ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কোম্পানিতে দেখা যাচ্ছে আমাদের এইসব কান্ট্রিতে, তারপর কান্ট্রিতে বিশেষ করে বলা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কিন্তু এক ভদ্রলোক কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমিও কথা চলে আসছি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম মোস্তাক ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মিসেস নুরুল ইসলাম চৌধুরী বলছি। জি, আসসালামু আলাইকুম। চিনতে পারছেন? ও, আপনার এই বিজেপির জুট মিলের চৌধুরী সাহেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? কিছু প্রশ্ন আছে? ওই আপনাদের ওই আলাপ শুনতেছি, ওই সামনে বসে আমার বাসুর। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু ভাবি, আমাদের একটু আলোচনা যেতে হচ্ছে বাধ্য হইয়া। হ্যাঁ, তো আমি বলি আপনাকে, ওখানে যে আমি মনে করি যে মোটেই এটা ঠিক না, এবং দিস উইল লিভ দ্য ব্যাংকস টু আনসেফ আপনার সিচুয়েশন, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রোলটা কিন্তু রিভিউ করা উচিত আমি মনে করি। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এটা এবার ভালোভাবে আলোচনা হয়েছে, এবং চেয়ারম্যান সিকিউরিটি, আপনি তো ছিলেন সিকিউরিটি চেয়ারম্যান, বরং পারলে প্রফেশনাল পিপল, এটা বোধহয় আমরা চাইছি প্রফেশনাল পিপল এবং এই ব্যাপারে বোধহয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবার সিরিয়াস হবে, একটু সিরিয়াসলি দেখবে ব্যাপারটা। দেশে প্রফেশনাল লোকের কিন্তু অভাব নাই। আচ্ছা, আমি আরেকবার ব্যাংকার পাইছি, যখন একটু ব্যাংকারই ধরি। ব্যাংকে যখন ব্যাংক খারাপ করে, ব্যাংক কোনো রকমের প্রবলেম হয়, বা ব্যাংক হিসাবে ডিক্লেয়ার্ড হয়, তখন বাংলাদেশ ব্যাংক অবজারভার বসায়। জি, তাই না? জি। আচ্ছা, আমাদের যে পুঁজিবাজারের লিস্টেড বাংলাদেশ ব্যাংক বসায় কেন? বিকজ হি ইজ এ রেগুলেটর, এই তো। আমাদের পুঁজিবাজারের দেয়ার আর সাম কোম্পানিজ যারা গুড পারফর্ম করে না, বা যাদের হয় না, তারা জ্যাট ক্যাটাগরিতে যায়, তারপরে ওটিসিতে চলে যায়, বাট তাতে মালিক পক্ষর বা ইস্যুয়ারের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় আমরা যারা সাধারণ বিনিয়োগকারীর। তো আমার এখানে কি কোনো অবজারভার বা বসানোর আইন তো আছে, কিন্তু বসায় না কেন? না, এখানে বিষয়টা হচ্ছে মোস্তাক ভাই, অন্যভাবে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে ডিপোজিটারদের ইন্টারেস্ট দেখে, ঠিক আছে? ডিপোজিটারদের একটা ব্যাংকে ধরেন ১,০০০ কোটি টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, ১৪,০০০ কোটি টাকা হচ্ছে ডিপোজিট ধরেন, আরও এখানে যদি আপনি যদি টোটাল অ্যাসেটের প্রপোর্শন দেখেন, ওদের অংশ হচ্ছে বেশি। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আর একটা পার্সপেক্টিভ যদি আপনি আসেন, যে আমাদের এখানে যখন কোম্পানিগুলো লিস্টেড হয়, দেখা গেছে 30% হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ দ্য স্পন্সর, 51% হচ্ছে কোথাও 61%। এখন এই বিষয়গুলো হচ্ছে আইন দ্বারা যখন নির্ধারণ করে, অপারেশন কন্টিনিউ, ডিসকন্টিনিউ, এমডি কি হবে, 51% ভোট দিলে কিন্তু ওরা ওদের পক্ষে চলে যাচ্ছে। 1 2 হচ্ছে আন্ডার 2সিসি, যেটা সর্বময় ক্ষমতা সিকিউরিটি এক্সচেঞ্জকে দেওয়া হয়েছে। তারা যদি চিন্তা করে সুপারসিডিং অল লস, তারা যদি আমার পুঁজিবাজার লিস্টেড হও, আমি আন্ডার 2সিসিতে কোনো ল কেনা, এটাই পাদিকের পাবে, এই প্রিভিলিং ল। তো ওইটাতে যদি তারা চিন্তা করে, তাহলে তারা একটা দক্ষ প্রফেশনাল প্যানেল আগে থেকে নিয়োগ করে রাখতে হবে। তারা তো আর কোম্পানি চালায় না। বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে, তারা ব্যাংকিং এরিয়ানা অবজারভার আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। তাহলে সেই ক্ষেত্রে এসে, যেমন আগে আছে কোম্পানি ল, আছে ম্যানেজিং এজেন্ট, এটা কোম্পানি ল 105, এটা আছে। এটা এক সময় পাকিস্তান পিরিয়ডও ছিল। আপনারা দেখবেন অনেক কোম্পানি মালিকেরা চালাইতো না, ম্যানেজিং এজেন্ট চালাইতো, সে প্রফিট নিত, প্রফিটের 5% তাকে ইনসেন্টিভ দিত। সেক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এ ধরনের একটা প্যানেল করে, এভাবে করে একটা সিস্টেম তৈরি করে, যে তোমার কোম্পানি 2 বছর 3 বছর চালাচ্ছ না, তোমার রিটার্ন অন অ্যাসেট ব্যাড, তুমি নিয়ে আসতে পারতেছো না, দো ইউ হ্যাভ এ লট অফ শেয়ারস, তুমিও ডিভিডেন্ড পাবা, এটা প্রফেশনাল চালাবে। তাহলে হবে কি জানেন, ইনভেস্টরদের সুরক্ষা হবে। এখানে সবচেয়ে বড় জিনিস, সেই কারণে প্রশ্নটা করলাম, ইনভেস্টরদের সুরক্ষা আমরা কি দিতে পারতেছি। কারণ ইস্যুয়াররা অনেক সময় দেখে
যে আমি যদি আমার শেয়ারটা বোনাস শেয়ারটা বিক্রি করি আই গেট দ্য মোর মানি, হয়তো একসময় আমি এটা প্রি পেয়েছি। এখন আমার মনে হচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে নিয়ে আসতে হবে সব বিষয়ের পরে, যে বোনাস শেয়ার যেটা এখনও ইস্যু থেকে 2 বছর লকিং, এনি বোনাস ইস্যু করলে এটা 3 বছর লকিং করে দিতে হবে সেলের জন্য, ইরেসপেক্টিভ অফ দ্য পার্সেন্টেজ। কারণ তাহলে হবে কি জানেন, বাজারে বোনাস শেয়ার বোনাস শেয়ার ডিক্লারেশন কমে যাবে, এর রেলেভেন্সি নাই তো। কোম্পানি এক্সপেনশন না করলে আপনি কেন বোনাস দেবেন, এটা রেলেভেন্সি নাই তো। আপনি ক্যাশ ডিভিডেন্ড দিতে থাকেন, আপনি প্রফিট করলেন 100 কোটি টাকা, আপনি 20 কোটি টাকা রিজার্ভ রেখে 80 কোটি টাকা ডিসবার্স করেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি প্রফিট করলেন 100 কোটি টাকা, ওয়াটার মডেল বলছে যে এটা 20 বছর 30 বছর পরে দিলে ভালো, সেটা হচ্ছে ডাউন ইকোনমিতে। আমার ইকোনমি হচ্ছে গ্রোয়িং ইকোনমি, আমার যদি শেয়ার হোল্ডার ভালো ডিভিডেন্ড বা শেয়ারের দাম কিন্তু অটোই উঠবে, ইল ভালো থাকবে। এই বিষয়গুলা এখন আসলে অ্যাড্রেস করার সময় এবং এটা একটা প্রপার গাইডলাইনের মধ্যে নিয়ে আসা উচিত। এবং এখানে উনি একটা চমৎকার পয়েন্ট দিয়েছেন যে আমি একটা ইয়ে করি আপনাদের, সেটা হচ্ছে যে একটা আইন আছে এখানে যে ইনভেস্টরদের গ্রুপ থেকে কিন্তু একজন ডাইরেক্টর বোর্ডে যাওয়া ইয়ে আছে, প্রভিশন আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু সব জায়গায় কিন্তু প্রপারলি কিন্তু করা হচ্ছে না। আপনি যেটা বললেন যে সেখানে গিয়ে যদি ইনভেস্টরদের আইসিবি যাচ্ছে, হ্যাঁ আইসিবি যাচ্ছে, না 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 পরে আমি আরেকটা বিষয় অ্যাড করব, এটা এই জিনিসটাকে কিন্তু এনশিওর করতে হবে। আপনি যেটা বলতেছেন যে যেমন ব্যাংকে যারা বসায় এই যে সুপারভাইজার বা আপনার বসায়, তো এখানে মানে বোর্ড মানে ইনভেস্টর যারা আছে ইনভেস্টর গ্রুপ থেকে একজন বা দুইজন, একজন হলে চলে, একজন দুইটা মানে ভালো ডাইরেক্টর দেওয়া যায়, তাই আমি মনে করি দেখেন প্লেদের প্রপার রোল ইন দি। আর একটা জিনিস আমি বলি, বাংলাদেশে যে শেয়ার হোল্ডারদের শুধুমাত্র একদিন কথা বলার সুযোগ থাকে এজিএম, সেখানে দেখা যায় একটা এজিএম পার্টি, ওরা লম্বা করে রিলেভেন্ট বক্তব্য দিবে, এই করবে সে করবে, তারপর সব পাস করে দিবে। এই অংশটা আসলে এখন সময় আসছে এটাকে অ্যাড্রেস করা, এখানে এটা সময় আসছে অ্যাড্রেস করা, এবং যে ভোটিং যে বিষয়গুলো শেয়ার হোল্ডারদেরকে এগুলো ইলেকট্রনিক ফরম্যাটে নিয়ে আসা, যে এমডি 5 বছরের জন্য রিঅ্যাপয়েন্টমেন্ট হবে কি হবে না, প্রত্যেক শেয়ার হোল্ডার সে ইলেকট্রনিক ভোট দিবে, সে যাবে না, কেন যাবে আজকে ইলেকট্রনিক ওয়ার্ল্ডে, ইলেকট্রনিক ওয়ার্ল্ডে। এবং এটা স্পন্সররা যেহেতু 51% থাকে, ওখানে তাদের একটা পোর্শন অফ করে দিতে হবে। কারণ লাস্ট 5 ইয়ার্স একটা এমডি ভালো করতেছে না, তাই সে আবারও এমডি থাকলো কেন, অন্য একজন প্রফেশনালকে হায়ার করতে, একজন সিইওকে হায়ার করতে। এই বিষয়গুলো এখানে আমি একটুখানি বলি, আপনি তো ছিলেন আমাদের অনুষ্ঠানে যে মানে কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্সের মধ্যে, কমপ্লায়েন্স করতে গিয়া আমাদের আমি আমার কথাটা বলি, আমি এটুকু টানি আনছিলাম যে মানে আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানির যদি রিপোর্টটা পড়ি আর আমার দেশের যে কোনো একজনের রিপোর্ট যদি কম্পেয়ার করি, দেখা যাবে যে আকাশ পাতাল তফাৎ। গ্রহণযোগ্যতা অনেকের কাছেই মাল্টিন্যাশনাল কোম্পানিরটা হয়, কিন্তু আমাদেরটা হয় না। রিজন বিহাইন্ড যে আমাদের ডিসক্লোজার এত পোর থাকে, এত থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানির ডিসক্লোজার অনেক বেশি থাকে। এই যে কমপ্লায়েন্সের ব্যাপারে আমরা এখানে কিন্তু একটা মাইন্ডসেটের প্রশ্ন আছে, খুব ভাইটাল মাইন্ডসেট। আপনি কিভাবে চান আপনার কোম্পানিকে চালাইতে? মাল্টিন্যাশনাল কোম্পানি তারা সিনসিয়ারলি চায়, ডেডিকেটেডলি তারা চায় কোম্পানিটা ভালো থাকুক, তাদের একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে। আমাদের দেশের মালিকরা চায় না, আমাদের দেশের মালিকরা আমাদের এইসব প্রফেশনালদের উপর আস্থা রাখে না। না এটা উনি যেটা বলছে বিষয়টা হচ্ছে ওনারা মালিকেরা ওখানে থাকেন না, ওনারা প্রফেশনাল গাইড সাইড করে, আমাদের এখানে সাইড করে না। আমাকে কোনো মতে সময় দিচ্ছে না, আমাকে মাফ করবেন আল্লাহর রাস্তে। প্রিয় দর্শক, আমাকে আর সময় এলাও করতেছে না কোনো মতেই। আমরা যে আলোচনাটা করলাম, একটা জিনিস আজকে বেরিয়ে আসছে যে আলী সাহেব যেটা বললেন যে আমাদের যে ব্যাংকগুলো যদি খারাপ করে, বাংলাদেশ ব্যাংক যেমন অ্যাডমিনিস্ট্রেটর বা অবজারভার বসায় দেয়, আমাদের পুঁজিবাজারে যারা খারাপ করছে, যারা জেড গ্রুপে চলে যাচ্ছে বা ওটিসিতে যাচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ শুড লুক ইনটু ইট টু সিট বা নতুন করে একটা বোর্ড সাজিয়ে ওখানে দিতে পারে কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।